শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আমাদের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। এবং আজকের দিনটি ক্যালেন্ডারের পাতায় খুব বেশি বিশেষ, কেননা আমরা সকলেই জানি আজ 4 নভেম্বর আমাদের এই বাংলার চলচ্চিত্র অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র, তার জন্মদিন। আমরা জানি চলচ্চিত্র আমাদের প্রত্যেকের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং এই চলচ্চিত্র যখন হয়ে ওঠে সমাজের সাক্ষ্য, সময়ের সাক্ষ্য এবং একই সাথে মানুষের আর্তনাদের প্রতিনিধি, তখনই আসলে তার নাম উঠে আসে ঋত্বিক ঘটক। সুবর্ণরেখা, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, একই সাথে তিতাস একটি নদীর নাম, এই সকল চলচ্চিত্রের সাথে যে নামটি জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। আজ তার জন্মশতবার্ষিকী, 100 বছর তিনি আমাদের মাঝে বিরাজ করছে তার কাজ দিয়ে, এবং তার কাজগুলি এখনও খুবই প্রাসঙ্গিক এই সময়েও। দর্শক, আজ আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করতে চাই এবং তার সম্পর্কে জানার জন্য, তার সম্পর্কে কথা বলার জন্য, তার কাজ, তার ব্যক্তি জীবন নিয়ে আরেকটু জানবার জন্য তারকা কথনের স্টুডিওতে আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান, এবং আমাদের সঙ্গে রয়েছেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। আমি শুরুতেই যেমনটি বললাম, ঋত্বিক ঘটক কালজয়ী এক নাম, এবং এই কালজয়ী মানুষটি আসলে সময়কে অতিক্রম করছেন তার কাজের মাধ্যমে। আমি শুরুতেই হাবিবুর রহমান খান আপনার কাছে জানতে চাইব, তার জন্মশতবার্ষিকীতে নিশ্চয়ই বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়োজন হচ্ছে এবং সবগুলির সাথেই আপনি একেবারেই ওতপ্রোতভাবে সম্পৃক্ত। এই আয়োজনগুলি সম্পর্কে আপনার কাছে জানবো যে আপনার সম্পৃক্ততার জায়গাগুলি বাংলাদেশ এবং কলকাতা সব কিছু মিলিয়ে। বাংলাদেশে যে কটা অনুষ্ঠান হচ্ছে মোটামুটি সব, সেখানে আমি সবখানেই যাচ্ছি যেখানে আমাকে ডাকছে আর কি মোটামুটি। আর কলকাতায় ফিল্ম ফেস্টিভ্যালে এবার ঋত্বিক ঘটকের 100 বর্ষ উপলক্ষে ওরা একটা সেমিনার করবে, সেই সেমিনারও থাকবো। ওরা আরেকটা যেটা করেছে সেটা হলো এই ছবিটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম ছবি, ইনিগ্রেশন না, মানে যে ছবি উৎসবটা শুরু হবে, ইনিগ্রেশন ফিল্ম আলাদা, এটা উৎসবের প্রথম ছবি। এই ছবি দিয়া তিতাস দিয়া শুরু হবে এবং সেখানে আমাকে ছবিটা প্রেজেন্ট করতে হবে, আমি সেখানে যাব। বাহ, চমৎকার। এবং এই চলচ্চিত্রটি আসলে আমাদের বাংলা চলচ্চিত্রের একটি অন্যতম সেরা চলচ্চিত্র, আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র। সেই চলচ্চিত্রটি আপনি প্রযোজনা করেছিলেন সেই সময় ঋত্বিক ঘটকের পরিচালনায়। এই চলচ্চিত্র সম্পর্কে আরও অনেক তথ্য আপনার কাছ থেকে জানবো, ঋত্বিক ঘটক সম্পর্কেও জানবো। আমি এই পর্যায়ে চলে আসছি মতিন রহমান, আপনার কাছে একটু জানতে চাইব, আপনি নিজেও একজন চলচ্চিত্র পরিচালক এবং সেই সময় তিনি চলচ্চিত্র পরিচালনা করেছেন মাত্র 8টি, কিন্তু তারপরও সেই চলচ্চিত্রগুলি খুবই উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্র অঙ্গনে। এখন সেই জায়গাটা থেকে আসলে তার চলচ্চিত্র পরিচালনার কোন দিকগুলি আপনাকে প্রভাবিত করেছে, বা তার সম্পর্কে আজকে আপনি কি বলবেন? একটা চলচ্চিত্র তো নানা দিক থাকে, তাই না? দর্শক সাধারণ চোখে চলচ্চিত্র দেখে, আর চলচ্চিত্র যারা পড়ে, যারা চলচ্চিত্র নিয়ে ভাবে অথবা চলচ্চিত্র বোদ্ধারা বহু কিছু ভাবে। এই বহু ভাবনার জায়গাগুলোকে সম্পন্ন করেছেন ঋত্বিক ঘটক তার চলচ্চিত্রে। তার চলচ্চিত্রের দর্শন, তার চলচ্চিত্রের মৌলিক উপাদানগুলো কি থাকে, কী ধরনের ট্রিটমেন্ট থাকে, কী ধরনের ক্যামেরা ভাষা থাকে, যেগুলো আলোচনার বিষয়। আর এগুলো আলোচনা দীর্ঘদিনই থাকবে, বছরের পর বছর, বহু বছর। কারণ চলচ্চিত্র তো এমন একটা কম্পাউন্ড আর্ট, এটা সহজে শেখা যায় না, শিখতে গেলে প্রচুর পড়তে হয়, জানতে হয়, বুঝতে হয়। তো এখনকার চলচ্চিত্র নির্মাতারাও সেরকমইভাবেই ঋত্বিক ঘটকের চলচ্চিত্র নিয়ে ভাবে, বোঝার চেষ্টা করে, তার মৌলিক দিকগুলো বোঝার চেষ্টা করে, বিধায় তিনি একটি চিরস্থায়ী আসনে সিনেমা পিপলদের কাছে আজও বেঁচে আছে। একদমই তাই, এবং তিনি বেঁচে থাকবেন তার কাজগুলির মাধ্যমে, আমরা সকলে বিশ্বাস করি। আমি আবারও ফিরে যাচ্ছি হাবিবুর রহমান খান আপনার কাছে। এই যে তার সাথে প্রথম পরিচয়টা নিশ্চয়ই অন্যরকম একটা অভিজ্ঞতা, এবং পরবর্তীতে আমরা জানি আপনি তার সাথে 1 বছর একই ঘরে আপনারা সময় কাটিয়েছেন, বসবাস করেছেন। সেই প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। প্রথম আমি ওনাকে দেখি, আমার এক বন্ধু বরুণ বক্সি, সে এখন মৃত। আচ্ছা। সেই ওনাকে জোগাড় করেছে, এবং ওনাকে জোগাড় করাটা একটা কাহিনী। কাহিনীটা একটু শুনি। কাহিনীটা হলো, ওনার তখন কোনো বাড়ি ঘর ছিল না থাকা,
উনি রাত্রেবেলা কলকাতায় গাজা পার্ক বলে একটা পার্ক আছে, সেই পার্কে ঘুমায় থাকতো। আচ্ছা, ফ্যাক্ট। তারপরে ওখান থেকে আমার এই বন্ধু খুঁজে খুঁজে ওনাকে নিয়ে আসছে, আইনা তার বাড়িতে নিয়ে আমাকে ফোন করছে যে তুমি আসো, আমি পাইছি। গেলাম, যে প্রথম জন ঢুকলাম, আমি তাকাইলাম, তাকানোর পরে একটা হাসি দিল, যেটা শিশু, একেবারে শিশু, ভুবন ভোলানো হাসি। মানে একটা শিশু হাসছে। তারপর বসলাম, কথাবার্তা বললাম। তারপরে একটা ছবি, আমি তখনও ঋত্বিকের কোনো ছবি দেখি নাই। আচ্ছা, একটা ছবি দেখতে চাইলাম, তখন কলকাতায় ছোট ছোট থিয়েটার থাকে সেন্সরের জন্য, ওরা বলে মিনিয়েচার। আচ্ছা, জ্যোতি মিনিয়েচারে আমাকে ছবিটা দেখানোর জন্য নিয়ে গেল। সেই ছবিটা কি কমল সুবর্ণরেখা, 62 সনের। না, শেষ তো পরে তিতাস আর তার যে ট্রিলজি রয়েছে, হ্যাঁ সেটাই সুবর্ণরেখা দেখলাম। দেখার পরে আমার মনে হলো এই সিনেমাকে কোনো মানুষ বানায় না অন্য কিছু বানাইছে। কেন আমি বুঝতেই পারতেছি, এত এত প্রাসঙ্গিক একটা সিনেমা। সেই সিনেমার লাস্ট ডায়লগ, ওই যে একবার ডায়লগ বাচ্চা মেয়েটা বলে, মামা তুমি হাঁটো, মামা তুমি বুড়ো হয়ে গেছো। ওই তো সুবর্ণরেখা, আর একটু আগে গেলে সুবর্ণরেখা। এখনো মনে আছে ডায়লগ। আসলে তার কাজগুলি এমন ছিল, একেবারে মনে গেঁথে যায়। এবং তারপরে তার সাথে কি একসাথে বসবাস শুরু হলো? যখন শুটিং করতে আসলো, তাকে তো একটা মিনিটের জন্য আমি ছাড়ি নাই। আচ্ছা, তার সঙ্গেই থাকতাম। তিনি কি খুবই দুরন্ত ছিলেন? দুরন্ত ছিলেন না, তিনি যে কোনো সময় চলে যেতে পারতেন। আচ্ছা, এটা তো আবার আমাকে বলে যে তুই জানোস না আমি অনেক ছবি ইনকমপ্লিট রেখে গেছি। আমরা জানি, কিন্তু আমারটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, মানে তখন আমার বয়স 27 কি 28, মুক্তিযুদ্ধ করে ফিরছি, শরীর কত গরম। একটাই ছিল, মানে কনভিকশন ছিল যে যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করতে পারলে বেটা একটা কি একটা মানুষ কত ডিফিকাল্ট হতে পারে, এরকমই চ্যালেঞ্জটা ওইভাবেই নিয়েছিলাম। আচ্ছা, যে তুমি কত ডিফিকাল্ট হবে আর আমরা কত করবো, ইজি হতে পারবো। এবং তারপরে আসলে আমরা উপহার পেলাম তিতাস একটি নদীর নাম। সেই 1 বছরের যে পরিশ্রম, 1 বছরের যে কষ্ট, 1 বছরের যে উত্তেজনা, তুমি মনে করো তখন আমার বয়সটা বুঝবা তো, যে কোনো সময় মারামারি লেগে যাওয়ার বন্দোবস্ত হয়ে যেত। উনি চাইতো, অনেক সময় চেষ্টা করতো যাতে একটা গন্ডগোল লাগাই দিয়ে উনি অফ হইতে পারে। আচ্ছা, আর আমি চাইতাম তুই যত গন্ডগোল করো শেষ করেই যেতে হবে। বাহ, আমি আবারও ফিরে আসছি মতিন রহমান আপনার কাছে। একটি চলচ্চিত্র তো আসলে অনেক কিছুর একটা কম্বাইন্ড ফর্ম। আমরা দেখেছি চলচ্চিত্রের ভাষাটা খুব জরুরি চলচ্চিত্রের ক্ষেত্রে, এবং এই ভাষাটা তৈরি করাও ভীষণ রকম কঠিন। যখন আমরা সত্যজিৎ রায়ের চলচ্চিত্র দেখি, তখন আমরা কিছু চলচ্চিত্র দেখার পরেই পরবর্তীতে আমরা বুঝতে পারি যে এইটা আসলে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র। এই যে চলচ্চিত্রের ভাষা তৈরি করে এবং একই সাথে ক্যামেরার ভাষা, সংলাপ, নানান খুঁটিনাটি বিষয় এখানে রয়েছে, এবং একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে প্রত্যেকটি বিষয়ে কিন্তু নজর রাখাটা খুব জরুরি হয়ে পড়ে একটি সুন্দর চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে। সেক্ষেত্রে ঋত্বিক ঘটকের কোন দিকটা আপনার কাছে অনন্য মনে হয়েছে তার চলচ্চিত্র নির্মাণ শৈলীতে? কোনো পরিচালকের সাথে কোনো পরিচালকের সিনেমার ভাষা বিন্যাস কখনোই মিলবে না। মৃণাল সেন এক ভাষায় কথা বলেছেন, সত্যজিৎ আর এক ভাষায় কথা বলেছেন, ঋত্বিক ঘটক আর এক ভাষায় কথা বলেছেন। ঋত্বিকের চলচ্চিত্রের ভাষা শৈলী আমি যেটা বলতে চাই যে উনি ক্যামেরা কিভাবে ব্যবহার করেন। উনি 18 লেন্স দিয়ে ওয়াইড অ্যাঙ্গেলে সারা পৃথিবীকে উন্মুক্ত করতে চায়, যে কোনো সভ্যতাকে উন্মুক্ত করতে চায়, যে কোনো ব্যথা বেদনাকে প্রসারিত দৃষ্টিকোণে দেখতে চায়। উনি মানবিক বিপর্যয়ের ভিতরে মানুষের জয়গান গাইতে চায় আর কি। তো মানবিক জয়গান গাইতে গেলেই উনি নারী চরিত্রগুলোকে বিশেষভাবে বেছে নেন আর কি, যারা সেই সময়ের লাঞ্ছিত, সেই সময়ের পীড়িত অথবা নানাভাবে সুবিধা বঞ্চিত। আমি
আনন্দিত যে তিতাস একটি নদীর নামের চলচ্চিত্রের প্রযোজক আমার পাশে বসে আছেন। 27 বছরের যুবক, মুক্তিযুদ্ধ করে ফিরে আসছেন। সেই সময় 1973 সালটা কেমন ছিল, রাজনৈতিক প্রেক্ষাপট কেমন ছিল, একটা অস্থির মুহূর্ত। আমরা একটা একদম ভাঙচুর একটা দেশে এসেছি। সেই সময় একটা মানুষ চিন্তা করলো সে একটা সিনেমা বানাবে এবং আমি মনে করি উনি একটা উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে একজন দেশপ্রেমিক হিসেবে। কারণ 72 সময় মানে স্বাধীনতার পরে, স্বাধীনতার আগে খুবই মুষ্টিমেয় কয়েকটা ছবি সেটা সিনেমা ভাষা নির্মাণ হয়েছে। জহির নির্মাণ করেছে বা সাদেক খান নির্মাণ করেছে, নদীনারী নির্মিত হয়েছে। এরপরে এই যে একটা বিপ্লব হয়ে গেল, এরপরে কে নির্মাণ করবে সেই পথটা এই হাবিবুর রহমান ভাই আমি দেখিয়েছেন আর কি। তো এর জন্য অবশ্যই উনি কিন্তু একটা ঋত্বিক ঘটকের মতোই একটা কৃতি পুরুষ একদম আমি মনে করি, আমরা মনে করি। কারণটা হলো যে পুরো তিতাসকে যদি আপনি নানাভাবে বিশ্লেষণ করেন, এটা একটা পাঠ্যসূচির মতো অন্তর্ভুক্ত। আপনি জেনে খুশি হবেন যে এই তিতাসের উপর বিশাল একটা মানে গবেষণাপত্র, যে বইটা হয়তো আমারই লেখা ছিল সেটা অলরেডি পাবলিশড হয়ে গেছে। বিশাল চ্যাপ্টার জুড়েই তিতাস। তিতাসের বৈশিষ্ট্য কি, তিতাসের ল্যাঙ্গুয়েজটা কি ছিল। ঋত্বিক ঘটক, রবীন্দ্রনাথ একটা কথা বলেছে, মানুষের প্রাণ জাগলে গান জাগে। তো রবীন্দ্রনাথের এই কথাটা হয়তো ঋত্বিক ঘটক মনে করেছেন যে আসলে বাঙালির প্রাণ জাগাতে গেলে গানই লাগবে। ওনার প্রত্যেকটা ছবির ভিতরে উনি গান দিয়ে কথা বলেন, গান দিয়ে সংলাপের মানে ভাষাটাকে বর্ণনা করেন, অথবা মনের মাধুরী মিশে চরিত্রের ভাব বিন্যাসকে সে প্রকাশ করেন। এটা একটা তার আলাদা ভাষা। এটা ক্যামেরার ভাষা গেল। তারপরে হলো ছবিকে গঠিত করার জন্য যে সংলাপ লাগে সেই জায়গায় সে গান ব্যবহার করে আর কি। তো এগুলো ছেলেদের কিন্তু খুবই পড়ার একটা বিষয়। এছাড়া আমরা যখনই একটা সিনেমা পড়াই তখন ঘুরে ফিরে সেই সোভিয়েত রাশিয়ায় চলে যায়, সার্জা আইজেনস্টাইনের মমতাজ তত্ত্ব নিয়ে অনেক বেশি চিৎকার করি। কিন্তু ঋত্বিক ঘটক বুঝিয়ে দিয়েছেন যে মমতাজ আমাদের দেশেও তৈরি করা যায়, আমরাও করতে পারি। আপনার তিতাসের একটা দৃশ্যের কথা আছে যে উদয়তারা আর বাসন্তীর একটা ঝগড়া হচ্ছে, দুটো নারীর, একটা এতিম সন্তানকে নিয়ে প্রচণ্ড চুলাচুলি মারামারি হচ্ছে। কাট করে একটা নৌকা বাইস মানে নৌকা যাচ্ছে প্রতিযোগিতায় আর কি। এদেরকে আর কিন্তু দেখালো না পরিচালক, কাট করে একজন বিজয়ী হয়ে গেল। কেটে দেখাচ্ছে যে একজন কাদামাখা অবস্থায় বিষণ্ণ, আরেকজন একটু জয়ী। তার মানে এই যে বিজয়ীটা যে দেখালো, এটা একটা মমতাজ থিওরির মধ্যে পড়ে। এরকম অজস্র ভাষা ঋত্বিক ঘটকের সিনেমায় আছে। আচ্ছা, তোমাকে আমি আরেকটা ইনফরমেশন দিই। আমার জানা মতে এই তিতাস নিয়ে 4 জন পিএইচডি করেছে। আচ্ছা। একটা মেয়ে লাস্টে আসছিল 8-10 বছর আগে ক্যালিফোর্নিয়ার থেকে, একটা মেয়ে, সে একটা থিসিস করেছে। সে টাইটেল দিছিল তিতাস একটি মহাকাব্য। বাহ। এবং সেই তিতাস একটি নদীর নাম, আপনার প্রযোজিত ঋত্বিক ঘটকের সাথে সেই কাজটি, এবং আপনি নিশ্চয়ই জানবেন এই কাজটি নিয়ে ইমপ্রেস টেলিফিল্ম 2012 সালে একটি বইও বের করেছে, যেটি আমাদের সামনে এখন রাখা আছে। এবং আপনি একমাত্র প্রযোজক যে ঋত্বিক ঘটকের সাথে কাজ করেছেন বাংলাদেশে, মানে লিভিং এন্টিটি ইউ আর। আমরা আসলে ভীষণ রকম গর্বিত। কথাটা হলো যে এই যে মতিন যেটা বললো যে এক একজন ডিরেক্টরের এক এক রকম মানে শৈলী, সিনেমা শৈলী। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি তো অত সিনেমা বুঝি না, যেটা মনে হয়েছে ঋত্বিক যা বলতে চাইতেন স্ট্রেট, ওনার শিল্প মাধ্যম এটাই। আপনি যে বললেন যে আমি তো সিনেমা খুব একটা বুঝি না, যখন তিতাস একটি নদীর নাম নির্মাণ শুরু করলেন, তার সাথে প্রযোজনা করছেন চলচ্চিত্রটি, তখন কি বুঝেছিলেন যে এই চলচ্চিত্র আসলে বিশ্ব চলচ্চিত্রের একটি জায়গা? আমি বুঝিনি, আমার ডিরেক্টর বলে গেছেন। আচ্ছা। ছবি শেষ হওয়ার পর একদিন গল্প করতেছে, বলছে শোন হাবিব, আমি এই ছবিটা 20 বছর আগে তৈরি করে ফেললাম, এক্স্যাক্টলি 20 বছর আগে। আমি শুনলাম, আর আমাকে একটা সার্টিফিকেট দিয়ে গেছে। সেই সার্টিফিকেটটা কি জানো?
ইত্তেফাকের একটা ইন্টারভিউতে, আচ্ছা, যে আমি জীবনে যেই কটা ছবি বানাইছি আমি এরকম প্রডিউসার দেখি নাই। এরকম প্রোডিউসার বলতে উনি আসলে কি মিন করেছেন? মানে নিবেদিত প্রাণ। আচ্ছা, আর আমার কাছে ঋত্বিক ঘটক যখন আমি ছবিটা করি, এই যে হেট অ্যান্ড লাভ রিলেশন চলতো, অসম্ভব। ওনার অনেক রকম সমস্যা, যেহেতু উনি ডুয়েল পার্সোনালিটি ভুগতেন, একটা রোগ আছে। আচ্ছা, আমরা সবাইই ডুয়েল পার্সোনাল, কিন্তু ওনার রোগটা একটা যখন আপ হয়ে যায় ওইটা তখন রোগ হয়ে যায়। আর আমরা তো দুজনেই, তুমিও ওই একই, মনে বলে একটা, ভিতরে বলে কি বলেন একটা, এই ধরনের একটা। তো সেই জায়গাতে অনেক সময় অনেক ঝগড়া হতো। মানে এই ঝগড়া এরকম হতো যে মনে কালকে বোধহয় ছবি বন্ধ। কিন্তু এই যে তার মধ্যে এত মানে খ্যাপাটে একটা ব্যাপার, হ্যাঁ। বিভিন্ন সময় বিভিন্ন কিছু তার মনে হতো। এত ধরনের বিষয়গুলোকে আপনি আসলে তখন কিভাবে তাকে মানে সামনে রাখতেন? বা আমি কিছুই সামনে রাখতাম, আমি বলতাম যে তুমি যত বড় মাস্তানি হও, তোমাকে আমার ছবি শেষ করে যেতে হবে। তারপরে একদিন আমার বলতেছে যে ছবির বাজেট কই গেছে তুই জানো? আমি কি বাজেট আপনারা কে বলতে বলছে? আপনাকে শুটিং করেন, ছবি শেষ করেন। আপনাকে তো কোনো বাজেট নেই, আমি শুটিং শুরু করি নাই। বলে না, বললাম দাদা ওইটা কয়ে লাভ নেই, ছবি শেষ করি। এটা কি একটা অজুহাত ছিল তার? না, অনেক সময় যখনই অনেক সময় বলতো আর কি। আমি তাকে রিশুট করাইছি, এটা তার পছন্দ হয় নাই। আচ্ছা, আমি একটা সিন তাকে রিশুট করাইছি, সে খুবই রাগান্বিত। তুই কে? বললাম আমি ছবির প্রডিউসার। বলে আমি যদি শুটিং না করি? ঠিক আছে, আমি একটা জিনিস শিখছি এই কয়দিনে আপনার সঙ্গে থাইকা, ইউনিট পাঠানোর দায়িত্ব প্রডিউসারের। আর যখন ইউনিট চলে যায়, ক্যামেরা যখন অন হয়ে যায়, তখন ক্যাপ্টেন হলো ডিরেক্টর। তা আমি ইউনিট পাঠাবই না। তখন পরে অনেক ঝগড়াঝাটির পরে বললো হ্যাঁ করবো। এভাবেই আসলে তাকে আপনি প্রতিনিয়ত কনভিন্স করেছেন? কনভিন্স কিছু করতে হয়নি, আমার তো যখন যা মনে হয়েছে বলছে এটা হবে না, এটা হবে। মানে কি যে আমাকে যে কি করেছে, এটা একটা কথা বলি। হ্যাঁ, আমি সিনেমার একটা কালেকটিভ আর্ট মনে করি। অবশ্যই। কম্পোনেন্ট, ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার, এই দুইটা কম্পোনেন্ট এইভাবেই থাকে, এটা কোনো উপরের নিচে নাই। কিন্তু একটা প্রডিউসার যদি, সে যেই হোক, সে যদি মানে প্রয়োজন মতো সব কিছু জোগাড় না করে, তাহলে ভালো ছবি হবে না। একেবারেই তাই। তাই সেই জন্য আমি বলতাম, এখনো বলি, তিতাসের যদি কোনো কৃতিত্ব থাকে, যতখানি ঋত্বিক ঘটক পাবে ততখানি আমি পাবো। নিঃসন্দেহে। ঋত্বিক না হলে এই ছবি হতো না, আমি না হলে এই ছবি হতো না। এবং সেই সময় আপনারা দুজন মিলে এরকম একটি চলচ্চিত্র নির্মাণের কথা চিন্তা করেছেন এবং 1 বছর ধরে এই চলচ্চিত্রটি বানিয়েছেন, যেটি এখনো এই সময়ের জন্য একইভাবে প্রাসঙ্গিক। 16ই জুলাই শুটিং শুরু হয়েছে ফার্স্ট, 27শে জুলাই 73 সালে ছবি রিলিজ হয়েছে। বাহ। 1 বছরে বাড়িতে যাই নাই, বাড়ি ঘর কি বুঝি নাই। ঋত্বিক যেখানে আমি সেখানে, বোম্বে গেলাম। এমন কোনো আমার শুটিং চলাকালে ঋত্বিক ঘটক একা ওখানে কোথায় যেতে পারে নাই। সবসময় ছায়ার মতো আসলে। একেবারে ছায়ার মতো। একটু জানতে ইচ্ছা করছে, তাহলে তিতাস একটি নদী নামেটার বাজেট কত ছিল সেই সময়? বাবারে, সেই সময় একটা ছবি হতো সাধারণত 1 থেকে 1.5 লাখ 2 লাখ টাকায়। আচ্ছা, আমার ছবিটার খরচ হয়েছে অনলি 8,24,000 টাকা। সেই সময় 8 অনলি শব্দটা ব্যবহার করলেন আর কি কৌশলে। তখন তোমার এই 16 বিঘা জমি পাইতাম গুলশানে। কিন্তু আমরা তো তিতাস একটি নদীর নাম পেতাম না। এই জায়গাটায় আমি এবং ঋত্বিক যে আরেকটা কথা বলছিলেন যে তুই প্রডিউসার মরে গেলে কিছু আসে যায় না, আমি ঋত্বিক ঘটক মরে গেলে কিছু আসে না। এই ছবিটা না হইলে পৃথিবী একটা ইসের থেকে বঞ্চিত হবে। সত্যি তাই, সত্যি তাই। তাই আমি বলতাম বাহ, অনেক কিছু বলতেছেন, বলেন। অনেকই ছিল, মানে আমার সঙ্গে যে একটা মানুষের কি সম্পর্ক, মানে ওভার দি টাইম যেটা হয়ে গেছে। কারণ উনিও জানে যে আমি ওনাকে ছাড়বো না। উনি চেষ্টা করছে
কিন্তু আপনি তাকে ছাড়েন না। কোনো কারণেই ছাড়তে পারি না। আমরা একটু মতিন রহমান আবার আপনার কাছে আসছি। এই যে প্রাসঙ্গিকতার বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম এবং তার সেই সময়ের বানানো চলচ্চিত্রগুলির কথা যদি চিন্তা করি, চলচ্চিত্র অধ্যয়নে কিংবা চলচ্চিত্র নির্মাণে দুই জায়গাতেই কিন্তু আমরা দেখি যে তার চলচ্চিত্র নির্মাণটা আসলে অনুকরণের একটা জায়গা এবং শেখার অনেক জায়গা রয়েছে নির্মাণ শৈলী থেকে। আমরা যদি একেবারেই শুরু থেকে যদি চিন্তা করি, সেই জায়গাটা থেকে আমরা যদি একেবারেই মেঘে ঢাকা তারা দিয়ে শুরু করি এবং তার একদম শেষে যদি অযান্ত্রিক কিংবা নাগরিক কিংবা আমরা যদি বলি যুক্তিতক্ক আর গল্প, তার আত্মজীবনীমূলক চলচ্চিত্র, এই জায়গাগুলি থেকে বর্তমান সময়ে যারা চলচ্চিত্র নির্মাতা রয়েছেন কিংবা যারা চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছেন, অধ্যয়ন করছেন, কতটুকু প্রাসঙ্গিক আপনি মনে করেন? আমি একটা কথা বলে নিই, হ্যাঁ, পৃথিবীতে কোনো একটা চলচ্চিত্র পাবে না যেটা একটা গাড়িকে নিয়ে তৈরি হতে পারে। ঋত্বিক ঘটক সেটাই করেছে। একদম একদম তাই। এবং সেই সময়ে মানে সেই কথাটাই বলছি। বিষয়টা হলো যে আপনি একটা মানে অধ্যয়নের প্রাসঙ্গিকতার কথা বলছেন। তিতাস একটি নদীর নাম আমরা তো সবাই জানি যে এটা ওয়ার্ল্ড ফাউন্ডেশন, সিনেমা ফাউন্ডেশন এটাকে সংরক্ষণ করেছে আর কি। বাংলাদেশের আর কোনো ছবি তো সেখানে যায়নি, তাহলে এটা কেন মানুষ পড়বে না, পড়তে হবে না? সেকেন্ড থিং হলো, আপনারা জানেন যে সিনেমা নানা রকম জনরা ভাষাতে তৈরি হয় এবং নানা রকম টাইটেলে তৈরি হয়। একটি টাইটেলের নাম হলো হাইপারলিঙ্ক সিনেমা। বাংলাদেশে একটা ছবি নির্মাণ হয়েছে যে ছবিটির নাম তিতাস, যেটা হাইপারলিঙ্ক সিনেমা, এবং ভারতবর্ষে একটা সিনেমা নির্মাণ হয়েছে যে ছবিটির নাম কাঞ্চনজঙ্ঘা, যেটা হাইপারলিঙ্ক সিনেমা। তাহলে হাইপারলিঙ্ক সিনেমার ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হলো কোনো গল্প থাকবে না, গল্প থাকবে মানুষের চরিত্রে। বাসন্তী থাকবে, রাজার ঝি থাকবে, অনন্ত থাকবে, কিশোর থাকবে, উদয় তারা থাকবে। এরা যে গল্পটা বলবে, এদের জীবনের যে গল্পটা বলবে, সেটাই হবে একটা মালয় সম্প্রদায়ের গল্প, সেটাই হবে একটা সভ্যতার গল্প, লড়াইয়ের গল্প, সেটাই হবে একটা তিতাসের গল্প। ঠিক একইভাবে যদি আপনি দার্জিলিং পাহাড়ের অংশে যদি আপনি কাঞ্চনজঙ্ঘাকে দেখেন, পিতা কন্যা, কন্যার জন্য মানে সেই ঠিক করা তার জামাই, এসব কিছু মিলে কিন্তু গল্প কিন্তু চরিত্রের ভিতরে রয়ে গেছে। তো এই যে একটা নতুন ডাইমেনশনের একটা চরিত্রের গল্প, এই তিতাস একটি নদীর নাম, কেন পড়বে না মানুষ বলেন? কেন পড়তে হবে না? একটু আগে আমাদের হাবিব ভাই বলছিলেন অযান্ত্রিকের কথা। অযান্ত্রিক পুরো ছবিটাই তো একটা, আপনি যদি বলেন যে এটা একটা সাবটেক্সট বা সিম্বলিক একটা নেচারের ছবি, যে আমরা বিদ্ধ হলে একটা অচল মানুষকে, একটা অচল গাড়িকে, একটা অচল স্যান্ডেলকে আমরা ফেলে দিই, কিন্তু বিমল ফেলতে পারছে না। তো বিমলের গাড়ির সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, এটাকে সে তার পিতার মতন করে সম্মান দিচ্ছে। একটা বৃদ্ধ বয়সে যখন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি যখন পানি খাবো, স্বাভাবিকভাবে আমার শ্বাসনালীতে একটা শব্দ হবে, ঢাক ঢাক ঢাক, আপনার হবে না। সেটা কিন্তু ঋত্বিক ঘটক দেখিয়েছে যে পানি যখন ঢালা হচ্ছে তখন একটা ঢক ঢক শব্দ হচ্ছে, এবং তার চোখে সে দেখছে যে তার পিতার মতন একটা জিনিসকে সে মহাজনরা তার নানা পার্টসগুলো খুলে নিয়ে যাচ্ছে। এই যে মানবিক আবেদনের যে গল্পগুলো, এগুলো তো যে কোনো চলচ্চিত্রের অন্তঃপ্রাণে মানে গেঁথে থাকে, ওই জন্য স্টাডি করা হয়, তাই না? এই ভাষাগুলো তো এইভাবে থেকে তৈরি হয় আর কি। তো যার কারণে আজও পাঠ্য, এবং আমরা পড়াই, আমরা গবেষণা করি। উনি বলছেন গবেষণা হচ্ছে, আমি বলি গবেষণা হচ্ছে, ফিল্ম গবেষণা হচ্ছে। আমার জানা মতে এটা শেষ নাই। সবখানে অনেক স্কুলে এখন এটা পড়াচ্ছে, ফিল্ম স্কুলে আমাকেও পড়াতে হয়। আমি একটা দৃশ্যের কথা আপনাকে বলি, তিতাসের একটা দৃশ্য আছে, যখন অনন্ত চলে যাচ্ছে উদয় তারার সঙ্গে, তখন সেই তিতাসের পাড়ে দাঁড়িয়ে আছে হলো বাসন্তী, মাথায় একটা গামছা দিয়ে আছে, চেয়ে আছে, দেখছে যে তার আদরের ছেলে, যাকে সে অবলম্বন করে বেঁচেছিল, সে চলে যাচ্ছে আর কি। তারপরে একটু পরে সে একটা শব্দ দেয়, কুত্তা। এটা একটা কলকাল, কিন্তু আসলে হলো কুত্তা বলেছে। কুত্তা শব্দটা এত বেশি প্রেসার দিয়ে বলাতে রসিকার মাঝখানে যোগ হয়ে গেছে। কাট করেছে পরিচালক, কাট করে দেখাচ্ছে সেই দিগন্ত প্রসারিত তিতাসের জলে মেয়েটি দাঁড়িয়ে আছে, অজস্র ধারায় বৃষ্টি হচ্ছে। এটা সাধারণ মানুষ মনে করতেছে রাগ করে বোধহয় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, আসলে তা না। পরিচালক এখানে একটা ভাষা তৈরি করেছে। শুধু বাসন্তী কাঁদছে না, অপমানটা বাসন্তীর না,
পুরো তিতাসের কান্না এটা। আর এই বৃষ্টি তৈরি জলগুলো করার টপ জন্য টপ করে আমাকে সব ফুটছে, মানে মহাজাগতিক দৃশ্যের মতনই সমস্ত পৃথিবী তার জন্য কাঁদছে। তো এগুলো অনেক ভাষা আছে, যে ভাষাগুলো চিহ্নিত করার জন্য আমাদেরকে ছেলেদেরকে বলতে হয় যে এটা দেখো, এটা দেখো, এটা দেখো। এই ও যেটা বললো, প্রত্যেকটা সিনকে অ্যানালাইসিস করা। হ্যাঁ, একটু এই যে বৃষ্টির জন্য কি করতে হয়েছে, এই বৃষ্টির জন্য টোটাল ফায়ার ব্রিগেড নিয়ে আমাকে ঘুরতে হয়েছে। আচ্ছা, বৃষ্টি তৈরি করার জন্য। হ্যাঁ, ওনার সাপোর্ট ছাড়া তো এটা হতো না, তাই না? ওনার সাপোর্ট ছাড়া হতো না। যেমন আমরা গল্প শুনেছি যে ঋত্বিক বাবু শুটিং করতে, এরা আমার বন্ধুরা, এটা অদ্ভুত একটা ছবি তৈরি হয়েছে যে ছবিতে প্রযোজকরা একদম সহকারী প্রযোজক হিসাবে কাজ করেছে, এস্টাবলিশ প্রডিউসাররা এবং এস্টাবলিশ ডিরেক্টররা অনেক সময় তার সহকারী হিসাবে কাজ করেছে। এটা অসাধারণ একটা টিম ওয়ার্ক ছিল। এখন ঋত্বিকবাবু যখন শুটিং করে ফিরছে, হঠাৎ করে তিনি হেঁটে চরের মধ্যে দিয়ে হেঁটে কুয়াশার মধ্যে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, পিছিয়ে পিছিয়ে এনাদের ইউনিট চেস করতেছে, দাদা কোথায় যায়। তাকে কিন্তু কেউ বাধা দেওয়ার সাহস নাই। অর্থাৎ হলো উনি দায়বদ্ধ ছিল এই ছবিটার প্রতি, বাংলাদেশের প্রতি দায়বদ্ধ ছিল। এই যে বাস্তুচ্যুত হয়ে যে চলে গেছে, তার যে বেদনাকে সে পরিপূর্ণভাবে তিতাসের মাধ্যমে আবার আনার চেষ্টা করেছে এবং সে নতুন সভ্যতার কথা বলেছে। অদ্বৈত মল্লবর্মণ কখনোই বলেনি যে নতুন চর আসবে, কিন্তু ঋত্বিক বলেছে যে জীবনের কোনো শেষ নেই, অনন্ত শেষ নেই। তাই সে হয়তো বাসন্তে যখন সে মরে যাচ্ছে, স্বপ্ন দেখছে, সেই ছোট বাচ্চাটা ঘুঙ্গুর বাজিয়ে বাঁশি বাজিয়ে হয়েছে আসছে, মানে আর একটা নতুন জীবন, আর একটা নতুন সভ্যতা, আর ফসলগুলো এরকম দুলছে আর কি। তো ওনার তো দর্শনগুলো আলাদা। দর্শনের জন্য এটা ছাত্রদের কাছে, যারা সিনেমা নির্মাণ যারা করে, তাদের কাছে এটা এখন কি সম্ভব হবে? একটি লঞ্চে আমরা, আমাদের ইউনিট ছিল একটি লঞ্চে, উপরে কেবিনে যে মেয়েরা থাকতো আর আমরা এদিকে ওদিকে শুয়ে থাকতাম। আচ্ছা, এটা লঞ্চ না, এটা একটা বিশাল যুদ্ধ ছিল এই ছবিটা। তা তো ছিলই। এবং একটু আগে যখন অযান্ত্রিকের কথা বলছিলাম, আপনি তখন বলেই ফেললেন অযান্ত্রিক নিয়ে আপনার মনের ভাবনাটি। এবং আমরা জানি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে এই চলচ্চিত্রটি প্রশংসিত হয়েছে এবং ওনার জীবদ্দশায় অনেক প্রশংসিত হয় নাই। উনি অনেক আন্ডাররেটেড ছিলেন ওনার জীবদ্দশায়, যেটা আমার মনে হয়। কিন্তু এখন ওনাকে নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক কথা হচ্ছে। সেক্ষেত্রে আপনি যেহেতু তার সাথে একেবারেই মিশে ছিলেন একটা বছর, একসাথে থাকা, একসাথে সবকিছু, ব্যক্তি ঋত্বিক ঘটককে আপনার কেমন মনে হয়েছে বা আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল তার সাথে থাকবার? ব্যক্তি তো দেখি নাই কখনো। সবসময় কি কাজের মধ্যেই ছিল? কাজের মধ্যে আমার সঙ্গে ঝগড়া। কাজ নিয়ে ঝগড়া? আচ্ছা, না, কাজ নিয়ে ঝগড়া না, এমনি ঝগড়া, এইটা ওইটা নিয়ে ঝগড়া। আবার যখন মন ভালো থাকতো, হঠাৎ একদিন আমার বলে, হাবিব, আমি তো তোর অনেক ক্ষতি করে ফেললাম, অনেক টাকা নষ্ট করলাম, আমি তোকে একটা কমার্শিয়াল স্ক্রিপ্ট লিখে দেবো। আমি বললাম আচ্ছা। তা বলে যে আমি তো মধুমতি লিখছি, সবচেয়ে ছবি, দিলীপ কুমার বললেন। আমি শুনছি, টাইটেলের নাম দেখছি, কিন্তু আপনি আমার ওইটা করার আগে এই ছবিটা শেষ করে দেন। মানে সবকিছু শেষে জায়গাটা তিতাসে। উনি ওনার চিন্তাতে অনড়। আমার কাছে তো এটা ছাড়া কিছু ছিল না। আমার কাছে জীবনের চ্যালেঞ্জটাই এটা ছিল যে যুদ্ধ করে যদি দেশ আনতে পারি, তাহলে তিতাস কেন হবে না? উনি একটা ডিফিকাল্ট ম্যান, কত ডিফিকাল্ট। এবং আপনার নিশ্চয়ই মনে হচ্ছে আমি যুদ্ধ জয় করে এসেছি, আমি ঋত্বিক ঘটককেও জয় তো করেছি। তুমি ভাবো, আমি চাইনিজ খাবো, চলেন যাই, 8টা আইটেম অর্ডার দিল, দিয়া ছুঁয়ে দিল আর খেলো না। আমরা এটা কি হলো, কেন করলেন? বললো তুই তো বুর্জুয়া, তোর কিছু টাকা নষ্ট করলাম। আপনার আসলে কেন মনে হয়েছিল যে এই চলচ্চিত্রটি নির্মাণ করতে হবে এবং এটার জন্য ঋত্বিক ঘটককে? না, আমি ঋত্বিক ঘটককে নিয়ে ছবি করবো, এটা আমার জীবনের ড্রিম ছিল। আচ্ছা, কিন্তু তিতাস ডিসাইড করছে উনি, আমি না। আচ্ছা, হ্যাঁ, তিতাস ডিসাইড করছে, ইতিহাস আছে, ডিসাইড করছে উনি, আমি না। আমি বললাম আপনি যাই করেন, আমার ছবি করবেন, এটাই আমার এজেন্ডা। তো তাই করেছি। আর তার আগে দেখো, আমি কিন্তু সিনেমার তার আগে একটা 35 ক্যামেরাও দেখি নাই। আমি তিতাসের প্রডিউসার হয়ে গেলাম। কারণটা কি, আমার বন্ধু বান্ধব ওই যে যারা বললো না, মানে এমন কোনো লোক নাই যে আমি সবকে
একসঙ্গে করে ফেলেছি। একসঙ্গে করে তমিজউদ্দিন রিজভী, মানে সব, ফখরুল হাসান বৈরাগী, সবাইকে একসঙ্গে ছোটকু আহমেদ, সানোয়ার মোর্শেদ, কে ছিল না বলেন? আমরা কিন্তু যারা আমি সানোয়ার, আমরা কিন্তু ক্যামেরাই দেখি না, কিন্তু আমরা তিতাস প্রোডাকশন করেছি। এখন যদি কেউ বলে তোদের সাহস তো কম না, আমরা হ্যাঁ সাহস। ছবিটা কেন হয়েছে জানো? সাহস, মুক্তিযুদ্ধ, আমার জেদ, তিনটা মিলে এই ছবিটা হয়েছে। স্পিরিটটা কাজ করেছে আর কি। এবং সেই স্পিরিটের জোরটা আমরা আসলে যখন চলচ্চিত্রটা দেখি তখন বুঝতে পারি। আমি আবারও মতিন রহমান আপনার কাছে একটু আসছি। এই যে তার বেশ কিছু চলচ্চিত্রের মধ্যে শেষ যেই চলচ্চিত্রটি, যেটি তার আত্মজীবনীমূলক চলচ্চিত্র আমরা বলছি, যুক্তিতক্ক আর গপ্প, সেখানে তিনি নিজে অভিনয়ও করেছিলেন এবং সেই জায়গাটাই কিন্তু তিনি আসলে তার যে দর্শন সেটিকেও বিভিন্ন সংলাপে ফুটিয়ে তুলেছেন, ভাবতে বলেছেন বারবার, প্র্যাকটিস থিঙ্কিং। তো সেই জায়গাটাই আসলে তার যে দর্শন সেটিকে বিশ্লেষণ করলে আপনি আসলে কোন দিকগুলিকে বলতে পারবেন? না, ঋত্বিক ঘটক প্রথমত আমাকে যদি তার জীবনটাকে আলোচনা করতে হয়, প্রথমে বলতে হবে এই লোকটা কি ভাবেন আর কি। উনি সবসময় ভাবেন মানবিক বিপর্যয় হওয়া যাবে না, মানুষের জয় হতে হবে আর কি। তো মানুষের পরাজিত কখন হয়? রাষ্ট্র যখন পরাজিত হয়। মানুষ কখন পরাজিত হয়? যখন রাষ্ট্র শাসন ব্যবস্থা পরাজিত হয়। তো উনি তো সেটাই চাননি কখনো, চাননি বিধায় সে বিপ্লব করতে চাইছেন, সিনেমার মাধ্যমে বিপ্লব করতে চান এবং গণনাট্যে সে যোগ দিয়েছে এবং এমনও বলেছে যে সিনেমার চেয়ে যদি শক্তিশালী কোনো মাধ্যম থাকে তাহলে আমি সেটা ছেড়ে চলে যাব। না, এটা ছেড়ে চলে, এটা লাথি মেরে চলে, লাথি মানে আরো জটিল ভাবে চলে যাব, শক্তিশালী মাধ্যমটাকে সব সময় বেছে যাব। কেন যাব? মানুষের কথা বলার জন্য, মানুষের কথা, বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য আর কি। তাহলে একটা মানুষের শক্তি, মানুষকে ভালোবাসার শক্তি, আর মানুষ যদি একটা সমাজে যদি মানুষ টিকে যায়, মানুষ মর্যাদায় যদি টিকে যায়, তাহলে সমাজ সভ্যতাও টিকে যাবে। তার মানে এই ফিলোসফিক্যাল তার অ্যাটিটিউড সবসময় তাকে বেয়ারা তেয়ারা নানা রকম ভাবে জটিলতার মধ্যে সে সংগ্রাম করে গেছে। আমরা অনেক বই পুস্তকে পড়েছি যে সিনেমা বানানোর জন্য তার স্ত্রীর গহনা চুরি করতো, সে বাক্স ভাঙতো। তার মানে সিনেমা এই ল্যাঙ্গুয়েজটাকে ধরতে হবে, সিনেমা দিয়ে একটা কিছু বিপ্লব ঘটাতে হবে আর কি। এবং আমরা যদি বলি ইন্ডিয়ান প্যারালাল সিনেমার যে কথাটা আমরা শুনি, ওটা কিন্তু তার একটা বিশাল পথ প্রদর্শক, যে অল্টারনেটিভ সিনেমা বানাতে হবে। তিতাস তো অল্টারনেটিভ সিনেমা, তিতাস কিন্তু কমার্শিয়াল সিনেমা না আর কি। তাহলে এই যুদ্ধটা তো সবাই করতে পারবে না। এই যুদ্ধ করতে যেই সে জীবনের কাছে হেরে গেছে, সংসারের কাছে হেরে গেছে, পরিবার পরিজনের কাছে কিন্তু হেরে গেছে। সে কিন্তু জয়ী মানুষের কাছে, দর্শকের কাছে, কিন্তু জীবনের কাছে সে কিন্তু পরাজিত। তবে হ্যাঁ, তার স্ত্রী অনেক বেশি, তার চেয়ে বেশি উদার, তার চেয়ে বেশি মানবিক। ওনার যে লাইফ হিস্ট্রি সে লিখেছে, মনে হয় না যে সে কোনোদিন যন্ত্রণা পেয়েছে। ওটাই তার একটা ভালোবাসা। ও যদি পাগলামি করে, তো ওটাই আমার অলংকার, আমার অসম্ভব সুন্দর তার ঋত্বিক। এবং তার যে জয়ের গল্প আমরা শুনলাম আপনাদের দুজনের কাছ থেকে, সেটি আসলে আমাদেরকে ভীষণভাবে নাড়া দিল এবং আশা করছি আমরা দর্শক যারা শুনছেন, যারা দেখছেন আজকে, তাদেরও ভীষণ ভালো লেগেছে। ঋত্বিক ঘটককে আরেকটু গভীরভাবে আমরা আপনাদের দুজনের কাছ থেকেই জানলাম এবং শুনলাম, এবং তার জন্মশতবার্ষিকীতে তার প্রতি চ্যানেল আই পরিবারের শ্রদ্ধা এবং সম্মান সব সময়ের মতোই। এবং আপনাকে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই হাবিবুর রহমান খান, কারণ সে সময় আপনি যদি সেই প্রযোজনার হাতটি তার দিকে বাড়িয়ে না দিতেন, এত চমৎকার একটি কাজ আমরা হয়তো উপহার পেতাম না। এবং আমরা আশা করছি যে এই চলচ্চিত্রটি আপনি কিছুদিন পরেই যাচ্ছেন কলকাতায়, সেখানে প্রেজেন্ট করবেন, এভাবে বিশ্ব দরবারে আপনি প্রেজেন্ট করবেন, সেই প্রত্যাশা রাখি। এবং আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য, এবং আপনাদের দুজনেরই সুস্থতা কামনা করছি, মঙ্গল কামনা করছি। এবং দর্শক, ঋত্বিক ঘটক আমাদের বাংলা চলচ্চিত্র অঙ্গনের এক নক্ষত্র, এবং তিনি তার কাজের মাধ্যমে সবসময়ই চলচ্চিত্র বোদ্ধা এবং চলচ্চিত্র প্রেমী সকলের মাঝে বিরাজ করবেন, সেই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।